কে শোনে কার কথা? এই মেয়েকে নিয়ে আমি যে আর পারি না। মায়া, ও মায়া, ঘুম থেকে উঠে একবার বাইরে আয় তো দেখি। কি হয়েছে মা? সকাল সকাল এভাবে চেঁচাচ্ছ কেন? একটু শান্তিতে ঘুমোতে দেবে না নাকি আমায়? বলি সকাল তো আর এখন হয়নি, এত বেলা পর্যন্ত কে ঘুমায় বলতো? একটু আমার কাজে সাহায্য করলেও তো পারিস। তুমি ভালো করেই জানো এসব কাজ আমি পছন্দ করি না, তারপরেও কেন আমাকে বারবার বলো তুমি? কোনো কাজকেই ছোট করে দেখতে নেই রে মা। নিয়তি আমাদেরকে কখন যে কোথায় নিয়ে যায় কেউ বলতে পারে না। আমার নিয়তি আমি দেখে নেব, তোমায় এত ভাবতে হবে না। আমি না ভাবলে কে ভাববে শুনি? আমি যে তোর মা। কতবার বলেছি এসব কাজ ছেড়ে দিতে, আমার কথা কি তুমি শুনেছো? তোর বাবা মারা যাওয়ার পরে এই কাজ করেই আমাদের সংসার চলছে মা। এই কাজকে কি করে এত ছোট করে দেখি বল? আমাদের তো মাঠে কিছু জমি আছে, ওইটা দিয়েই তো আমাদের সংসার চলে যায় মা। বসে খেলে যে রাজার ভান্ডারও শেষ হয়ে যায় রে মা। তাই তো এর পাশাপাশি আমি টুকিটাকি কাজ করি, যেটা দিয়ে আমাদের মা মেয়ের সংসার ভালোভাবে চলে যায়। বেশ, তুমি তোমার কাজ করো, তোমাকে বুঝিয়ে আমার লাভ নেই। আমি গেলাম ওপাড়ার গয়া দিদার বাড়িতে। সে কি, সকাল থেকে কিচ্ছু যে খাসনি? দুটো কিছু মুখে দিয়ে যা। না, এখন আর খাবো না। গয়া দিদার ওখানে গিয়ে কিছু খেয়ে নেব। গেলাম আমি। দুপুরের মধ্যেই আবার ফিরে আসিস কিন্তু, দেরি করলে আমার বড় চিন্তা হয়। আরে মায়া দিদি যে, কখন এলে তুমি? এই তো এখনই এলাম। তা কি খাচ্ছিস তুই? দিদা গুড়মুড়ি মেখে দিয়েছে, তাই খাচ্ছি বসে বসে। তুমি খাবে? হ্যাঁ রে, সকাল থেকে কিচ্ছু খাইনি, খুব খিদে পেয়েছে। দিদা কোথায় গেছে রে? দিদা তো ঘরেই আছে, দাঁড়াও দিদাকে ডেকে দিচ্ছি। দিদা, ও দিদা, বাইরে এসো তো একবার। কি রে মুখ পুরি, খিদে পেয়েছে? খেতে তো দিয়েছি, না খেয়ে আবার এত ডাকাডাকি কিসের? এই দেখো কে এসেছে, তোমার খোঁজ করছিল, তাই তোমায় ডাকলাম। কে এসেছে? আমি গো দিদা, মায়া। ও, আমার মায়া দিদি ভাই। তা আজ হঠাৎ এত সকাল সকাল এলি যে? এমনিতেই বাড়িতে ভালো লাগছে না, তাই ভাবলাম তোমার কাছ থেকে ঘুরে যাই। তা বেশ করেছিস এসেছিস। সকালে কিছু খেয়েছিস নাকি খালি পেটেই চলে এসেছিস? না গো দিদা, কিচ্ছু খাইনি, বড্ড খিদে পেয়েছে, আমায় তুমি কিছু খেতে দাও। তুই বস একটু দিদি ভাই, আমি এক্ষুনি তোর জন্য গুড় মুড়ি মাখিয়ে আনছি। তা তোর মা কি করছে বাড়িতে? তোর মায়ের শরীরটা ভালো আছে তো? হ্যাঁ হ্যাঁ, মায়ের শরীর ভালোই আছে। সামনেই তো মেলা, সেজন্য মাটির জিনিসপত্র বানাচ্ছে। তুই তো একটু তোর মাকে সাহায্য করলেই পারিস। বেচারি এই বয়সে একা একা এত কাজ করে। এসব কাজ না করলেই তো হয়, মাঠের যা ফসল আসে তাই দিয়েই আমাদের দুজনের সংসার চলে যাবে। সারা জীবন কি তুই তোর মায়ের কাছে থাকবি? দুদিন বাদেই তো তোকে বিয়ে দিয়ে দিতে হবে। সেজন্য এখন কিছু গুছিয়ে রাখলে তোর মা পরের জীবনটা ভালোভাবে কাটাতে পারবে। মাকে ছেড়ে আমি কোথাও যাব না। তা বললে কি আর হয় রে দিদি ভাই, এটাই যে সংসারের নিয়ম। আচ্ছা, তোরা খা, আমি ঘরের কাজটা সেরে আসি। ঠিক আছে দিদা, তুমি ঘরে যাও, আমি মায়া দিদির সাথে গল্প করি। কি ব্যাপার হারান দাদা, সামনেই তো মেলা, তা কি ভাবলে তুমি?
মেলা আসতে এখনো তো কয়েকদিন বাকি আছে। এরই মধ্যে ভালো কিছু বড় দেখে মাছ ধরবো ভাবছি। বড় মাছ পেলে সেগুলো জিইয়ে রাখবো, মেলার সময় দোকানে বিক্রি করবো। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, প্রতি বছর তো তুমি মেলায় বড় বড় মাছ বিক্রি করো, এবারও বুঝি তার ব্যতিক্রম হবে না? ব্যতিক্রম আর কি, এখন তো আর আগের মতো দেশি বড় বড় মাছ পাওয়া যায় না। ছোটবেলায় দেখতাম বাবা বড় বড় বোয়াল মাছ ধরে বিক্রি করতো মেলায়। আরে হ্যাঁ হ্যাঁ, ছোটবেলায় তো আমিও বোয়াল মাছ খেয়েছি। নদীর বোয়াল মাছের কি যে স্বাদ ছিল, একেবারে মুখে লেগে থাকবার মতো। এখন আর সেই দিন নেই রে কানু। তা মেলায় তুই কি করবি, কিছু ভেবেছিস? আমি তেমন কিছু করব না, তবে ভাবছি মেলায় কিছু তাঁতের শাড়ি ওঠাবো। গ্রামের মেয়ে বউরা তাঁতের শাড়ি খুব পছন্দ করে। এ তো বেশ ভালো কথা। আর তাঁতের শাড়ির চাহিদার সাথে সাথে দামটাও ভালো পাবি। হ্যাঁ, আমার বাড়িতে তো তাঁতের শাড়ি বোনা হয়, তাছাড়া শহর থেকেও কিছু শাড়ি নিয়ে আসবো। আমাকে কিন্তু তাহলে শহর থেকে শাড়ি আনলে একটা শাড়ি দিবি, হ্যাঁ? তোর বৌদি শহরের শাড়ি পরবার বড্ড শখ। আচ্ছা ঠিক আছে, সে দেবক্ষণ। তুমি এখন যাচ্ছ কোথায়? আজকে নদীতে যাবে না মাছ ধরতে? না রে কানু, ঘরে কোনো বাজার সদাই নেই, তাই ভাবলাম কিছুদিনের বাজার করে নিয়ে যাই। শুধু মাছ ধরায় মন দিলে তো হবে না, সংসারের দিকেও তো মন দিতে হবে। সে তুমি ঠিকই বলেছ। নতুন নতুন সংসার করে আমিও এখন বুঝতে পারছি সংসারের কত খরচ। আচ্ছা কানু, আমি যাই তাহলে হাটের দিকে, কেমন? গিয়ে কিছু বাজার সদাই নিয়ে আসি। আচ্ছা দাদা, যাও তাহলে, আমিও আমার কাজের দিকে এগোই। মালা, আরে ও মালা, এক কাপ আমাকে চা করে দে তো দেখি। এই নিন বাবু আপনার চা, সাথে কি দুটো বিস্কুট এনে দেবো? না রে মা, বসে থাকতে থাকতে কেমন ঝিম মেরে গেছি, তাই ভাবলাম এক কাপ চা কড়া করে খাই। চা খেলে শরীরটা একেবারে চাঙ্গা হয়ে যাবে। তা আপনি ঠিকই বলেছেন, চা খেলে যেন অনেক ক্লান্তি দূর হয়ে যায়। তো দুপুরের জন্য কি রান্না করবি আজকে রে মা? ওই যে সোনামুগের ডাল দিয়ে মাছের মুড়ো ঘন্ট, আর সাথে কুরকুরে আলু ভাজা আর বেগুন ভাজা করব। বাহ 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 বাহ, খুব সুন্দর খাবার। এবারের মেলায় তোর জন্য কি কিছু লাগবে নাকি? না বাবু, আমার কিছু লাগবে না। ছেলেটা একটা নতুন জামার বড্ড শখ করেছে, আপনি বরং আমার ছেলেকে একটা জামা কিনে দিয়েন। সে তো অবশ্যই দেব রে মা। কতদিন ধরে তুই আমার বাড়িতে কাজ করিস, আমার সংসারটাকে আগলে রেখেছিস, তোদের দেব না তো কাকে দেব শুনি? বিপদে আপনি আমাকে আশ্রয় দিয়েছেন। ছেলেটার বাবা মা মারা যাওয়ার পরে এই তিন কুলে আমার কেউ ছিল না। আপনি ছিলেন বলেই আজ বেঁচে আছি, খেয়ে পড়ে আছি। প্রতিবারের মতো হরিমতি এবারে মেলায় হাঁড়ি ভরা মাংসের ঝোল করবে। হ্যাঁ, তুই ওকে একটু সাহায্য করিস মা। সে তো অবশ্যই করব। প্রতিবারই তো হরিমতি দিদিকে আমি সাহায্য করি, আর দিদির হাতের মাংসের ঝোল যেন এই গ্রামের ঐতিহ্যকে ধরে রেখেছে। মেলার দিনে আমার ঠাকুমা করতেন এমন হাঁড়ি ভরা মাংসের ঝোল, ঠাকুমাই হরিমতিকে এই দায়িত্ব দিয়ে গেছেন। হরিমতি দিদির হাতের রান্না বেশ পাকা। আচ্ছা বাবু, আমি এখন যাই, দুপুরে রান্না করে গিয়ে। আপনার কিছু লাগলে আমাকে ডাকবেন। ঠিক আছে, যা তাহলে। আর এই নে, কাপটা নিয়ে যা সাথে করে। সন্ধে গড়িয়ে রাত হতে চলল, মেয়েটা এখনো বাড়িতে এলো না। এই দস্যি মেয়েকে নিয়ে যে কি করি আমি। মা, ও মা, কি করছো তুমি? কোথায় ছিলিস তুই সারা বিকেল? আজ বাদে কাল বিয়ে দিলে শ্বশুর বাড়ি যাবি, এখনো বাইরে এত ঘোরাঘুরি কিসের শুনি? গিয়েছিলাম একটু মালা কাকির কাছে। কাকিদের ঘরের পিছনে খুব সুন্দর কচু শাক হয়েছে কিছু, তাই কাকির কাছ থেকে চেয়ে নিয়ে আসলাম। সে নিয়ে এসেছিস ভালো কথা, কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, এটা কি দেখেছিস? দিন দিন বড় হচ্ছিস। রাত বিরাতে এভাবে বাইরে বেরোলে মানুষ আমাকে কি বলবে বলতো? মানুষের কথা আমার কিচ্ছু যায় আসে না মা, আমি আমার মতো থাকতেই ভালোবাসি। তোকে দু কলম পড়াশোনা করিও তো বিপদে পড়েছি আমি। পড়াশুনো করে আমার সাথে এভাবে যে কথা বলবি, এ জানলে তোকে আর পড়াশুনো করাতাম না। এখন এই শাকগুলো নাও তো দেখি, রাতে আমাকে সুন্দর করে ভাজি করে দেবে। এখন আর শাক রান্না করতে পারবো না বাপু, রাতের জন্য ডাল আর আলু সেদ্ধ করে রেখেছি।
ওই খেয়ে রাতটুকু পার কর মা, কাল সকালে কচু শাক রেঁধে দেব। ঠিক আছে মা, আমার এখন বড্ড খিদে পেয়েছে, রান্না শেষ হলে আমাকে দুটো খেতে দাও তো মা। আমার রান্না তো শেষ হয়ে গেছে রে মা, তুই এইখানটায় বস, আমি এক্ষুনি তোকে খেতে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে মা। কি করছিস কি? থাম থাম। কি হয়েছে মা? আমাকে কিভাবে থামিয়ে দিলে কেন মা তুমি? দিন দিন বড় হচ্ছিস আর বুদ্ধি জ্ঞান কি সব শিখে তুলেছিস নাকি? কি হয়েছে কি মা, সেটা তো আমাকে বলবে তুমি। আগে হাত ধুয়ে তবেই পাতে হাত দিবি। কোথা থেকে এসেই খেতে বসলি যে, তা হাতকে ধোবে শুনি? ও, এই কথা। আমি বাইরে কলপাট থেকে হাত মুখ ধুয়েই এসেছি, ও নিয়ে তুমি চিন্তা করো না মা। এখন কি আমি খেতে পারি মা? হ্যাঁ হ্যাঁ, খা মা। এই মেয়েটাকে নিয়ে আমি আর পারি না। রাতে কত করে বোঝালাম, সকাল হতেই সব খেয়ে ফেলেছে। কবে যে বিধাতা ওর মাথায় একটু জ্ঞান বুদ্ধি দেবেন। কি গো দিদি, একলা একলা কার সাথে কথা কইছো? আশেপাশে তো কাউকে দেখছি না। কার সাথে আর কথা কইবো রে মালা, কথা বলছি আমার অদৃষ্টের সাথে। কি হয়েছে দিদি, সকাল সকাল মেজাজ গরম মনে হচ্ছে? আর বলিস নে সে কথা, মেয়েটা সেই সকালে উঠেই বেরিয়েছে, এখনো ফেরবার নাম নেই। খালি পেটে এভাবে বাইরে বাইরে ঘুরে বেড়ায়। আমি বলি কি, মেয়েটাকে এবার একটা বিয়ে দিয়ে দাও গো দিদি। আর আমাদের মায়া তো দেখতে শুনতে বেশ সুন্দরী, আশেপাশের 2 গ্রামে খুঁজলেও ওর মতো এমন সুন্দরী মেয়ে পাওয়া যাবে না। মেয়ে হয়ে যখন জন্মেছে, বিয়ে তো ওকে দিতেই হবে। কিন্তু কে নেবে আমার এই মেয়েকে? একে তো আমি গরিব, তার ওপর ওর চলাফেরার এই তো ছিরি। সব ঠিক হয়ে যাবে দেখো, এই বয়সে সব মেয়েরাই একটু অমন করে। তা তোমার কাজ কতদূর এগোলো দিদি? আমার কাজ প্রায় শেষের পথে। এখন মাটির জিনিসপত্রগুলো শুকালে এতে রং করতে হবে। একা একা এত ধকল নিচ্ছ দিদি, পরে যে অসুস্থ হয়ে যাবে তুমি। কি করব বল, মেয়েটাকে এত করে বলি আমার কাজে একটু সাহায্য করতে, কিন্তু তার নাকি এসব কাজ পছন্দ না। বুঝবে বুঝবে, মা অসুস্থ হলে তবেই বুঝবে মেয়ে, তখন দেখো সব কাজ সে একা হাতেই করবে। আচ্ছা, আমি এখন যাই গো দিদি, কোনো সাহায্য লাগলে মায়াকে দিয়ে আমাকে খবর পাঠিও। আচ্ছা ঠিক আছে বোন। হারান দাদা, ও হারান দাদা, বাড়িতে আছো তুমি? আরে বৌমা, তুমি এই বিকেল বেলাতে? কি হয়েছে বৌমা, তোমার কি কিছু প্রয়োজন নাকি? না দাদা, তেমন কিছু না, আপনার কাছে এসেছিলাম একটা দরকারে। কি দরকার বৌমা? বাড়িতে কোনো ঝামেলা হয়েছে নাকি? নাকি কোনো ধার দেনা নিয়ে কোনো বিপদে পড়েছো? আসলে আপনি তো নদীতে মাছ ধরতে যান, আমার আসলে কিছু নদীর পলি মাটির দরকার ছিল। ও, এই কথা! সে আমি অবশ্যই এনে দেবক্ষণ, তুমি কোনো চিন্তা করো না বৌমা। কালই আমি নদীতে গেলে একবার তোমার জন্য পলি মাটি নিয়ে আসবো। তাহলে তো খুব ভালো হবে। আর মেলার দিন তো আবার আমাকে হাঁড়ি ভরা মাংসের ঝোল রান্না করতে হবে সবার জন্যে। হ্যাঁ হ্যাঁ, তোমার হাতের মাংসের ঝোলের জাদু আছে গো বৌমা। তোমার হাতের মাংসের ঝোল যেন এই গ্রামের পুরনো ঐতিহ্যকে ধরে রেখেছে। গিন্নিমা আমাকে শিখিয়ে গিয়েছিলেন এই রান্নাটা, সেজন্যই তো প্রতিবার এই মাংসের ঝোল রান্নার দায়ভারটা আমার ঘাড়ে আসে। এবার তুমি রান্নাটা তোমার মেয়েকে শিখিয়ে দাও, তাহলে এরপর থেকে তুমি অসুস্থ হলে তোমার মেয়েই রান্না করতে পারবে। মায়া এটা শিখলে তো ভালোই হতো, কিন্তু ও তো এইসব ব্যাপারে খুবই উদাসীন। এইসব ঐতিহ্য ওর ভালো লাগে না। ঠিক বুঝবে এক সময়, তুমি দেখে নিও। মেয়েটা কবে যে সবকিছু বুঝবে কে জানে। আচ্ছা দাদা, আমি তাহলে এখন যাই, বাড়িতে অনেক কাজ পড়ে আছে। ঠিক আছে বৌমা, যাও তাহলে। আমি কালই পলিমাটি নিয়ে তোমাদের বাড়িতে দিয়ে আসবো। ঠিক আছে দাদা, এতে আমার বেশ উপকার হবে। এখন তাহলে আমি আসি।
কই রে বৌমা, বাড়িতে আছিস নাকি? ওই তো কাকিমা বারান্দায় বসে আছে। কেমন আছো কাকিমা তুমি? আমি ভালো আছি রে মা, তা তোরা কেমন আছিস? আমরাও ভালো আছি কাকিমা। মায়া দিদি কোথায় গেছে? দিদিকে তো দেখছি না কোথাও। তোর দিদি আজকে পরীক্ষা দিতে গিয়েছে। ওর নাকি কি একটা পরীক্ষা আছে আজকে। এত কষ্ট করে সংসার চালিয়েও তুই মেয়েটাকে পড়াচ্ছিস, শুনলেও বেশ ভালো লাগে। মেয়েটাকে মানুষের মতো মানুষ করে তুললি তুই বৌমা। সে আর হলো কোথায় পিসি, মেয়েটা দুদণ্ড বাড়িতে বসতেই চায় না। আমার কাজে হাত লাগানো তো দূরের কথা। সময়ের সাথে সাথে সব কিছু ঠিক হয়ে যাবে রে বৌমা, তুই এত চিন্তা করিস নে। তোমার কাজ কতদূর হলো কাকিমা? আমার কাজ সব শেষ হয়ে গেছে রে মা। এখন শুধুমাত্র ওই টুকিটাকি কিছু কাজ বাকি আছে, কিন্তু আজ শরীরটা বেশি ভালো লাগছে না, তাই আজ আর কাজ নিয়ে বসিনি। সে কি কথা, শরীর ভালো লাগছে না? আজ বাদে কাল তো মেলা, মেলায় যে তোকে আবার মাংসের ঝোল রান্না করতে হবে হাঁড়ি ভর্তি করে। সকাল থেকে আনমনে তাই তো ভেবে যাচ্ছি, মেয়েটাকে কত করে বললাম একটু মাংসের ঝোল রান্না শিখে নে, তাহলে তো আজ আমি অসুস্থ হলেও ও রান্না করতে পারতো। আচ্ছা, তুই চিন্তা করিস নে বৌমা, মায়া বিকেলে আমাদের বাড়িতে গেলে ওকে আমি বুঝিয়ে বলবো সব। ঠিক আছে পিসি, ওকে একটু বুঝিয়ে বলো। ওকে বোঝানোর সাধ্যি আমার আর নেই। এত তাড়াতাড়ি হার মানলে তো চলবে না বৌমা, তোকে যে এখনো অনেক খারাপ দিনের সাথে যুদ্ধ করে যেতে হবে। তা সকালে তোমরা কিছু খেয়েছো নাকি খালি পেটেই এভাবে ঘুরে বেড়াচ্ছ? হ্যাঁ কাকিমা, সকালে আমরা গুড়মুড়ি খেয়ে বেরিয়েছি, ভিক্ষে শেষ করে তবে বাড়িতে ফিরবো বিকেল বেলা। আচ্ছা ঠিক আছে, সে ভালোই করেছিস তোরা। আমার ঘরে আজ শাক পাতা ছাড়া আর কিছুই নেই, তাই আর তোদেরকে জোর করলাম না। তুই বলেছিস, এতেই আমি অনেক খুশি হয়েছি বৌমা। আচ্ছা, আমরা এখন যাই রে। চল ননি, তাড়াতাড়ি চল, না হলে ভিক্ষে করে ফিরতে দেরি হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, তাই চলো দিদা। আবার আসবে কিন্তু তোমরা। মা, ও মা, আজ এত বেলা অবধি শুয়ে আছো তুমি? অন্যদিন তো সকাল সকাল উঠেই আমাকে ঘুম থেকে উঠানোর জন্য লেগে পড়ো। আমার শরীরটা আজকে ভালো লাগছে না রে মা, শরীরে বোধহয় জ্বর উঠেছে। সে কি, সত্যিই তো তোমার অনেক জ্বর এসেছে দেখছি। আজকে যে মেলার দিন, তোমার জিনিসপত্রগুলো নিয়ে মেলার হাটে যাবে কি করে? সে না হয় হারান দাদাকে বলে পাঠিয়ে দেব, কিন্তু আজকে যে হাঁড়ি ভর্তি মাংসের ঝোল রান্না করতে হবে, সেটা যে করব কিভাবে আমি এই শরীর নিয়ে? একদিন না রান্না করলে কিচ্ছু হবে না, আরো তো অনেকে আছে, তাদের মধ্যে না রে মা, বড় বাড়ির গিন্নিমা মারা যাওয়ার সময় আমার কাছে কথা নিয়েছিলেন আমি যেন প্রতিবার মেলায় হাঁড়ি ভরা মাংসের ঝোল রান্না করি। কিন্তু তুমি তো অসুস্থ মা, এই শরীর নিয়ে রান্না করবে কিভাবে? আমার পরে এই দায়িত্ব এবার তোকেই নিতে হবে মা। এটা যে আমাদের গ্রামের একটা ঐতিহ্যের অংশ, পুরনো ঐতিহ্য বাঁচিয়ে রাখাই তো আমাদের কাজ। আমি তো কখনো রান্না করিনি, তাহলে আমি রান্না করব কিভাবে এখন? আমি ঠিক যেমন যেমন বলি ঠিক তেমন তেমন করে রান্না শুরু কর গিয়ে মা। এই রান্না করতে শুধু তেল মশলাপাতি হলেই হয় না, এই রান্নার জন্য চাই কঠোর ধৈর্য ও নিষ্ঠা। আচ্ছা ঠিক আছে মা, আমি চেষ্টা করে দেখব। আমি জানি তুই পারবি মা, মন থেকে চেষ্টা করলে অবশ্যই পারবি। আচ্ছা মা, তুমি এখন বিশ্রাম নাও, আমি তাহলে গিয়ে রান্নাটা শুরু করি।
ঠিক আছে, যা মা। সকালবেলায় মোড়ল মশাই লোকদের দিয়ে মাংস আর বাকি জিনিসপত্র সব রেখে গেছেন রান্নাঘরে। তুই গিয়ে রান্না শুরু কর। আচ্ছা, ঠিক আছে মা। আহ, আজকের মাংসের ঝোলটা অনেক মজার হয়েছে রে মায়া। তোর মায়ের হাতের রান্নার স্বাদ যেন দিন দিন বেরিয়েই চলেছে। আপনি ঠিকই বলেছেন মোড়ল মশাই। বৌমা রান্না বান্না ঘর গোছানো সকল কাজই পটু। আমাদের মায়া মা ওর মায়ের মতোই হবে। শুধু রান্না করলেই হয় না, এ যে আমাদের গ্রামের এক ঐতিহ্যবাহী রান্না। এ রান্না করতে প্রয়োজন হয় কঠোর প্রচেষ্টা এবং পাকা হাতের কাজ। শুধু কি তাই, যে সেই রান্না করতে পারে না, তাই তো গিন্নিমা হরিমতি দিদিকে এই গুরু দায়িত্ব দিয়ে গেছেন। দিদির পরে তো আমাদের মাই সব দায়িত্ব পালন করবে। কি যে বলো না কাকিমা, মাই সব সময় করুক, আমি মাকে সব সময় সাহায্য করব। আমার দিদি ভাই খুব লক্ষ্মীমন্ত মেয়ে। ও যেই সংসারে যাবে, সেই সংসারের মঙ্গল হবে। আজকে রান্নাটা কিন্তু মায়া দিদি করেছে, সেটা কি কেউ জানো তোমরা? কি, সত্যি সত্যি কি আজকে মায়া মা রান্না করেছে? আগে হ্যাঁ মোড়ল মশাই, আমার শরীরটা আজকে খুব অসুস্থ। মেলার জন্য মাটির জিনিসপত্র বানিয়ে বানিয়ে জ্বরে পড়েছি। তাই তো আমাদের ঐতিহ্যকে ধরে রাখতে আজকে আমার পরিবর্তে আমার মায়া মা রান্না করেছে। তাই তো বলি, রান্নার স্বাদ এত বেড়ে গেছে কেন? এ যে আমাদের মায়া মায়ের হাতের রান্না। মায়া মায়ের হাতে জাদু আছে বলতে হবে। বহুদিন বাদে মায়ের হাতের রান্নার স্বাদ পেলাম আমি। এই মায়ের হাতের রান্নার স্বাদ আমি রোজ আমার বাড়িতে পেতে চাই। তুমি কি বলতে চাইছো মোড়ল? কারো যদি কোনো আপত্তি না থাকে, তবে মায়া মাকে আমার ঘরের পুত্রবধূ করে নিয়ে যেতে চাই। আমার ছেলে আগামীকালই শহর থেকে গ্রামে ফিরছে। এ তো খুব খুশির খবর বাবু। বাবাহারা মেয়েটা আবার একজন বাবা পাবে। আমার কোনো আপত্তি নেই, আপনি যা ভালো বোঝেন তাই করবেন। আজ থেকে আমার ছুটি। এর পরের বার থেকে হাঁড়ি ভরা মাংসের ঝোল রান্না করবে আমার মেয়ে মায়া।